অনেক অপেক্ষার পরে নানি অভিনীত হিট থ্রিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। হিট ইউনিভার্সের প্রথম দুটি মুভি যদি দেখে থাকো তবে হিট থ্রি সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই। এক কথায় পুরো মাস্টারপিস একটা মুভি। মার্কোর চেয়ে কয়েক গুণ বেশি ভায়োলেন্স আছে এই সিনেমাটিতে। আর নামটা মনে রেখো, অর্জুন সরকার। আর কোনো স্পয়লার না দিয়ে আর একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমা শুরুতেই দেখা যায় এসিপি ধোনিয়াকে মরণোত্তর একটা অ্যাওয়ার্ড দেওয়া হয়। ওই দিনই অর্জুন সরকারেরও কোর্টের হিয়ারিং। তারপর অর্জুনকে সাজা শুনিয়ে জেলে পেশ করা হয়। জেলের ভেতরে সবাই ওর দিকেই তাকিয়েছিল, কারণ এই জেলে অর্ধেকের বেশি কয়েদিকে অর্জুন সরকারই জেলে পাঠিয়েছিল। আসলে অর্জুন সরকার হিট ডিপার্টমেন্টের এসপি। তো জেলে আসতে অর্জুনকে মারার প্ল্যান করতে শুরু করে কয়েদিরা। একদিন অর্জুন যখন খাবার নিচ্ছিল তখন একজন চাকু নিয়ে যায় ওর পিছনে। অর্জুনকে মারতে যাবে ঠিক তখনই ওকে বাঁচিয়ে নেয় আরেকজন কয়েদি। ওর থেকে চাকুটা নিয়ে অর্জুনকে দেয় নিজের আত্মরক্ষা করার জন্য। তোমার মতো সাহসী এক হিট অফিসার জেলে কেন? এমন কি করেছো তুমি? তারপর বলা শুরু করে অর্জুন সরকার। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় অর্জুন গাড়ি নিয়ে একটা জঙ্গলের মধ্যে এসেছে। সেখানে একটা ঈগলকে কিছুটা মাংস খেতে দেয়। তারপর গাড়িতে থাকা একটা লোককে ধরে নদীর পাড়ে গাছের ডালের সাথে উল্টো করে ঝুলিয়ে দেয়। এটা আবার ফোন দিয়ে রেকর্ডিংও করছিল। তারপর লোকটার গলায় ছুরি দিয়ে আঘাত করে। এটাতে অঝোর রক্ত পড়তে শুরু করে, আর পানিতে মিশে চলে যাচ্ছিল ওই দূরে। অতিরিক্ত রক্ত পড়ার কারণে মারা যায় লোকটা। অর্জুন তো একজন পুলিশ, ওর কাজ তো মানুষের জান বাঁচানো। তাহলে কেন সে মানুষকে এভাবে হত্যা করছে সেটা জানতে হলে আমাদেরকে একটু ভিতরের দিকে যেতে হবে। জঙ্গল থেকে সেই খুনটা করে অর্জুন সোজা চলে আসে বিশাখাপাটনামে থাকা হিট অফিসে। অর্জুন আজই এখানে নতুন এসপি হিসেবে ট্রান্সফার হয়ে এসেছিল। এখানে ওর বস ডিজিপি নাগেশ্বর রাও। সেই সবার সাথে পরিচয় করিয়ে দেয় অর্জুনের। তারপর নিজের রুমে চলে আসে অর্জুন। ল্যাপটপে কিছু একটা দেখতে থাকলে সেখানে এসপি বর্ষা আর এসআই দিবাকর এসে পৌঁছে। ওরা কথাবার্তা বলার সময় দিবাকর পা ঝাঁকিয়ে শব্দ করছিল, যেমনটা অনেকেরই অভ্যাস থাকে। এতে চরম খেপে যায় অর্জুন আর একটা ধমক বসিয়ে দেয়। অর্জুনের রাগ একটু বেশি, আর ঠিক এই জন্য খুব ভয় পেয়ে যায় ওরা দুজনেই। তারপর পরে সেখানে একটা কনস্টেবল এসে জানায়, স্যার জঙ্গলের মধ্যে একটা খুন হয়েছে, আপনাকে এখনই সেখানে যেতে হবে। সাথে সাথে ওরা সবাই চলে আসে জঙ্গলের মধ্যে। বডির অবস্থা দেখে তো সবাই অবাক হয়ে যায়। কোনো মানুষকে এভাবে কষ্ট দিয়ে মারতে পারে? আর খুনি অনেক চালাক, কারণ একটাও প্রমাণ পায় না সেখানে কেউই। আসলে খুনটা তো অর্জুনই করেছিল, আর তার কাজে সে একদম এক্সপার্ট। বডি থেকে 3টা অর্গানও মিসিং। তারপরে কোনো কিছু না পেয়েই ফিরতে হয় ওদেরকে। রাতে বাড়িতে এসে পৌঁছে অর্জুন। বাবার সাথে খাবার খেতে থাকলে শুধু বাবার মুখে বিয়েরই কথা, অন্য যেন কোনো কথাই জানে না বাবা। পরদিন অর্জুন চলে আসে একটা সাইকিয়াট্রিস্টের কাছে। অর্জুনের রাগ অনেক বেশি, আর ঠিক এই জন্যই বাবা জোর করে ওকে এখানে পাঠিয়েছিল। ডাক্তার নতুন করে কিছু ঔষধ দেয় অর্জুনকে। নিয়মিত ওই ওষুধগুলো খেলে ওর রাগ কমে যাবে। তারপর অর্জুন সোজা চলে আসে একটা ডেটে। আসলে বাবার জোরাজোরিতে ডেটিং অ্যাপ থেকে এখানে এসেছিল অর্জুন। এক কফি শপে বসে কথা বলতে থাকে ওরা দুজনে। তবে কিছুক্ষণ অর্জুনের সাথে কথা বলার পরে মেয়েটা ওয়াশরুমে যাওয়ার কথা বলেই পালিয়ে যায় সেখান থেকে। এটা অর্জুনের জন্য নতুন কিছুই না। সবসময় সন্ত্রাসীদের নিয়ে পড়ে থাকার কারণে অর্জুনের আজকে এই দশা। মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না অর্জুন। মেয়েরা ওর থেকে সবসময় পালিয়ে যেত। এমনকি ওই কফি শপের ওয়েটারটা জানতো এই ব্যাপারটা। পরদিন অর্জুন চলে আসে অফিসে। বেলগুনিতে গিয়ে অর্জুন যখন ধূম্রপান করছিল তখন একটা মেয়ে আসে। ওর নাম মৃদুলা। আজ নাকি তার অর্জুনের সাথে দেখা করার কথা। গতকাল রাতেই নাকি ম্যাট্রিমনিতে কথা হয়েছে ওর অর্জুনের সাথে। তবে অর্জুনই কিছু জানে না এই ব্যাপারে। তারপরই বাবাকে কল দেয় অর্জুন আর জিজ্ঞাসা ব্যাপারটা কি। আসলে বাবাই অর্জুনের নাম আর ছবি ব্যবহার করে ম্যাট্রিমনিতে অ্যাকাউন্ট খুলে চ্যাটিং করেছিল। আর মৃদুলাকে আজ অর্জুনের অফিসে বাবাই আসতে বলেছিল। তারপর ওরা দুজনে কথাবার্তা বলতে শুরু করে। অর্জুন খেয়াল করে দেখে মৃদুলা অন্য মেয়েদের মতো ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে না, আর অর্জুনের প্রতি আকর্ষণও দেখাচ্ছিল। দুজনের কথায় মিল থাকা ওই কফি শপটায় চলে আসে ওরা। এখানে তো ওয়েটারটা মৃদুলাকে দেখেই বলে, ম্যাম বাহিরের রাস্তা এদিকে, বাথরুমের ওদিক দিয়ে অনেক বেশি রাস্তা, তো যদি আপনি পালিয়ে যেতে চান তাহলে এদিক দিয়ে যায়েন। আসলে সে তো জানতোই যে মৃদুলা পালাবে। তবে আজ আর এমনটা হয় না। ওরা অনেকক্ষণ কথা বলে, ঘোরাঘুরি করে, একসাথে অনেক মজাই পাচ্ছিল দুজন। কখন যে রাত গভীর হয়ে যায় কারো কোনো টেরই নেই। তারপর অনেক রাতে অর্জুন মৃদুলাকে নামিয়ে দিতে আসে ওর বাড়িতে। দুজনে গভীর মুহূর্তে যাবে ঠিক তখনই দুজন লোক টোন কাটে ওদের দেখে। অর্জুন যখন ওদের দিকে ঘুরে তাকায় তখন গাড়িওয়ালা ছেলেটা তো ওকে রেখেই পালিয়ে যায়। আর সে অনেক করে ক্ষমা চেয়ে তারপর সেখান থেকে যায়। আসলে অর্জুনকে দেখলেই সবাই এমন ভয় পেত। আবারও দুজনে গভীর মুহূর্তে যেতে থাকলে মৃদুলা বলে, এখনো সময় হয়নি, এটা একটা স্পেশাল মুহূর্তের জন্য তুলে রাখো। পরদিনই অর্জুন চলে আসে আবারও জঙ্গলে। এখানে আরেকটা গাছের সাথে উল্টো করে বাঁধে আরেকজনকে। নিচে তিরপল পেরে মারতে যাবে ঠিক তখনই কারো একটা উপস্থিতি টের পায় অর্জুন।
দেখা যায় ওকে ফলো করে বর্ষা চলে এসেছে। আসলে সেদিন ওই ক্রাইম স্পটে অর্জুনকে দেখেই সন্দেহ হয়েছিল বর্ষার। তারপর থেকে ওকে ফলো করা শুরু করেছিল বর্ষা। অর্জুনের দিকে বন্দুক তাক করে ফেলে বর্ষা, কিন্তু অর্জুন ওকে এক ঝাটকাতেই অজ্ঞান করে দেয়। বর্ষার যখন জ্ঞান ফিরে তখন দেখতে পায় যে একটা চেয়ারে বসে ওর হাত পা বেঁধে রেখেছে অর্জুন। বর্ষা বারবার বলতে থাকে, তুমি না পুলিশ, তবে কেন তুমি নিজেই ক্রাইম করছো? এটা একদমই ঠিক না। সাজা দেওয়ার জন্য তো আদালত আসে, সাজা দেওয়ার তুমি কে? তবে কে শোনে কার কথা? অর্জুন গিয়ে ওই লোকটাকেও ঠিক আগের মতো করেই মারে বর্ষার চোখের সামনেই। তারপরে সে বর্ষাকে একটা কাহিনী বলতে শুরু করে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। তখন অর্জুনের পোস্টিং ছিল জম্মু কাশ্মীরের হিট অফিসে। বরাবরই অর্জুন অপরাধীদের সাথে খারাপ ব্যবহার করত। এক কথায় বলতে গেলে অর্জুন অপরাধীদের প্রতি ছিল একদম নির্দয়। তবে ওর এমন আচরণে কোনো বসই ওকে সহ্য করতে পারত না। এখানে অর্জুনের বস এডিজিপি কৃতিকা আহুজাও তার বিপরীত নয়। সেও একদমই পছন্দ করত না অর্জুনকে। হঠাৎ একদিন অর্জুনের কাছে একটা কেস আসে। সেখানে এসে অর্জুন দেখতে পায় লোকটাকে উল্টো করে ঝুলিয়ে মেরেছে যেমনটা ঠিক অর্জুন মারল, আর বডি থেকে 3টা অর্গান গায়েব। ক্রাইম স্পট খোঁজাখুঁজি করে ওরা কিছুই পায় না। পরে বরফ গলে দেখতে পায় একটা গাড়ির চাকার মার্ক। এটা দেখেই অর্জুন বুঝে যায় যে কোন মডেলের গাড়ি। এই শহরটা খুব একটা বড় নয়, এজন্য বাজারে এসে সব টায়ার চেঞ্জ করা দোকানে খোঁজ লাগায় যে অল্প দিনের মধ্যে ওই মডেলের গাড়ির টায়ার কে চেঞ্জ করেছে। কারণ সেখানে অর্জুন যে টায়ারের মার্কটা দেখেছিল সেটা একদম নতুন টায়ার। কিছুক্ষণ খোঁজবাজ করার পরে 3জনকে পায় যারা রিসেন্টলি টায়ার চেঞ্জ করেছিল। প্রথম বাড়িতে এসে দেখা একটা মহিলাকে, তার একটা অসুস্থ ছেলেও আছে। তিনি দুধ বিক্রি করে জীবনযাপন করত। তারপর চলে আসে 2য় নাম্বার বাড়িতে। এখানে মধ্যবয়সী এক লোককে দেখতে পায়। সে আসলে শিকার করেই জীবিকা নির্বাহ করত। এটাতে অর্জুন বুঝে যায় এরা দুজন তো খুনি না, কারণ বডিটা যেমন উঁচুতে ছিল সেটা তো বড় মাপের কোনো শরীরের মানুষের কাজ, আর এই দুজনের মধ্যে কারোরই অত শক্তি হবে না। তারপর চলে আসে 3য় এবং শেষ বাড়িটায়। এখানে সে কাউকেই খুঁজে পায় না ওরা। দরজা ভাঙতে যাবে ঠিক তখনই চলে আসে ওই লোকটা। একে দেখেই অর্জুন বুঝে যায় যে এই খুনি। আর পুলিশ দেখে পালাতে যায় লোকটা। তখন একটা পুলিশ তাকে ধরলে গুলি করেই পালিয়ে যায়। অর্জুনও পিছে পিছেই যাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে লোকটা একটা বাড়িতে এসে প্রবেশ করে। ঘরে ঢুকলে অর্জুন টের পায় এরা 5জন। শুরু হয়ে যায় ফাইট। এই 5জন মিলে অর্জুনের কিছুই করতে পারে না। চোখের পলকেই অর্জুন সবাইকেই ধরাশায়ী করে ফেলে। বাকি 4জনের এত বাজে অবস্থা করে ফেলে যে তাদের হাসপাতালে ভর্তি করতে হয়, আর খুনিকে ধরে নিয়ে আসে থানায়। ওর বস এসে তো অনেক কথা শোনায় অর্জুনকে, এত নির্মমভাবে কেউ কাউকে মারে। আর ওই 4জনই আজাদ কাশ্মীর সংগঠনের মেম্বার। 2জনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। যদি তাদের কিছু হয়ে যায় তবে অনেক বড় একটা ইস্যু হয়ে যাবে। তবে কিছুই কেয়ার করে না অর্জুন। এদিকে হিট অফিসের বাইরে জনগণ অর্জুনের বিরুদ্ধে মিছিল করছিল। তারপর পরে অর্জুন চলে আসে ওই খুনিটার কাছে, আর ওর এক হাত একেবারে ভর্তা করে দেয়। তারপরও কিছুই বলে না সে। তখনই অর্জুনকে এক এসআই এসে জানায়, স্যার, বিহারে এই একইভাবে আরেকটা খুন করা হয়েছে আজকেই। একইভাবে কিভাবে খুন করছে ওরা? আর 2 ঘন্টার মধ্যে সেই খুনিটাকেও ধরে ফেলেছে পুলিশ। সাথে সাথেই অর্জুন রওনা দেয় বিহারের উদ্দেশ্যে। কয়েক ঘন্টার জার্নি শেষে এসে পৌঁছে সেই জেলটায়। অনেক করে খুনিকে মারধর করার পরেও কিছুই বলে না সে। তখন অর্জুনকে ট্রান্সফার করে কাশ্মীরে নিয়ে যেতে চায়। সেই থানার এসআই জানায়, স্যার, কাগজপাতি ছাড়তে 2 ঘন্টার মতো সময় লেগে যাবে। ঠিক ওই সময় খবর আসে এই ছেলের বাবা কিছু ভয়ঙ্কর গুন্ডাকে টাকা দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই অ্যাটাক হবে এই থানায়। এটাতে অর্জুন কোনো কাগজপাতির তোয়াক্কা না করে ছেলেটাকে নিয়ে যেতে থাকে। ওদেরকে গার্ড দেওয়ার জন্য 2 গাড়ি প্যারামিলিটারিস্ট ছিল। মরুভূমির মধ্যে দিয়ে ওদের গাড়িটা যেতে থাকে। তখনই অ্যাটাক করে গুন্ডারা, গুলির বৃষ্টি করে দেয় একদম। তবে প্যারামিলিটারির সাথে কোনোভাবেই পেরে ওঠে না। কিছুক্ষণের মধ্যে মরুভূমিটা পার করিয়ে দেয় অর্জুনদের। ওই ছেলেটাকে নিয়ে চলে আসে কাশ্মীরের হিট অফিসে। এই 2 খুনির কাছ থেকে যে অস্ত্রপাতি পাওয়া যায় সেগুলোকে চেক করছিল অর্জুন। দেখতে পায় চাকুতে লেখা সিটিকে। এই শব্দটা অর্জুন মনে হয় কোথাও শুনেছে, কিন্তু কোথায় যে শুনেছে এটা মনে করতে পারে না। তারপর ওদের 2জনকেই সামনাসামনি বসানো হয়। অর্জুন শুরু করে জিজ্ঞাসাবাদ, কিন্তু কারো থেকে তেমন কিছুই পাচ্ছিল না অর্জুন। তারপর অনেক চালাকির মাধ্যমে জানতে পারে আসলে সিটিকে নামে ডার্ক ওয়েবে একটা ওয়েবসাইট আসে। এটার ফুল মিনিং ক্যাপচার, টর্চার, কিল, ধরো, যন্ত্রণা দাও, মারো। তারপর এই ওয়েবসাইটে ঢুকে সবাই অবাক। এখানে একইভাবে সব খুন করে ভিডিওগুলো আপলোড করতো সবাই। এটা ডার্ক ওয়েব হওয়াতে কারো কোনো ভয় নেই। আরও জানা যায় সিটিকের মেম্বার হতে হলে প্রত্যেককে একইভাবে 2টা খুন করে ভিডিও আপলোড করতে হবে। একমাত্র তাহলেই হওয়া পসিবল সিটিকের মেম্বার। আর প্রতি বছরই সিটিকে সবাই একটা করে মিট আপ করে। এদিকে এইসব নিয়ে ঘাটাঘাটি করতে থাকলে অন্যদিকে প্রথম খুনিটা নিজেই গুলি করে মারা যায়। আর হাসপাতালে থাকা আজাদ কাশ্মীর সদস্য 2জনও মারা গেছে। এটা যদি জনগণ জানতে পারে তবে অর্জুনকে একদম মেরেই ফেলবে। আর এই জন্যই অর্জুনকে ট্রান্সফার করে বিশাখাপট্টনমে পাঠানো হয়। আর এই সিটিকে গ্রুপটায় জয়েন করার জন্য আমি এই 2টা খুন করলাম। এই গ্রুপের মেইন কে সেটা আমার জানতেই হবে। আর গোড়া থেকে একদম আমি উপড়ে তুলবো ওদেরকে।
আমি যে দুজনকে মেরেছি ওরা কেউই মানুষ না। একজন তো 4 বছর বয়সী বাচ্চা একটা মেয়েকে ধরে নিয়ে গিয়ে 8 দিন রেখেছিল, তারপর মেরে ফেলে দিয়েছে। এই ওয়েবসাইটে যদি খুনের ধরন না দেওয়া থাকতো তাহলে যে এদেরকে আমি কিভাবে মারতাম সেটা আল্লাহই জানে। এগুলো শুনে কনভিন্স হয়ে যায় বর্ষা আর ওকে সাহায্য করতে চায়। পরদিন সকালবেলাতেই বর্ষা সিটিকের একটা ভিডিও এনে অর্জুনকে দেখায়। এই ভিডিওটা জয়পুরের একটা জায়গায় করা হয়েছে, আর ইউজার মাত্র একটা ভিডিওই আপলোড করেছে। তার মানে এটাই দাঁড়াচ্ছে যে আমরা যদি চেষ্টা করি তবে আরেকটা খুন করা থেকে বাঁচাতে পারবো। সাথে সাথে ওরা জয়পুর থানায় কন্ট্রাক্ট করে আর চলে আসে জয়পুর। ওই ভিডিও থেকে খুনির ছবিটা নিয়ে খুঁজতে শুরু করে। এতজন মানুষ মিলেও কিছুই খুঁজে পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরেও হতাশ হয়ে পড়ে অর্জুন। কেউই চেনে না এই লোকটাকে। সেদিনই মৃদুলার সাথে কথা হয় অর্জুনের। সে জানায় আমি জয়পুরে আসি, আমার সাথে দেখা করতে চাইলে তোমাকে এখানেই আসতে হবে। তারপর সারাদিন খোঁজাখুঁজি শেষে রাত্রেবেলা কোয়ার্টারে এসে অর্জুন দেখে যে মৃদুলা চলে এসেছে। এতে অনেক খুশি হয়ে যায় অর্জুন। ওরা সময় কাটাতে শুরু করে। রাত্রেই আবার মৃদুলার রিটার্ন ফ্লাইট। সে শুধু অর্জুনের সাথে দেখা করার জন্যই এসেছিল। কথাবার্তা বলতে থাকলে হঠাৎই মৃদুলা অর্জুনের কম্পিউটার হিস্ট্রিটা চেক করে। কেন করছে মৃদুলা এমন? সে কি অর্জুনকে বিশ্বাস করে না, নাকি এর পিছনে আসে কোনো রহস্য? তারপর পরে ফোন আসলে বেরিয়ে যায় অর্জুন আর আবারও খোঁজাখুঁজি শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে অনেক টায়ার্ড হয়ে অর্জুন একটা জায়গায় এসে দাঁড়িয়ে খানিকটা রেস্ট নিচ্ছিল। তখন একটা গাড়ির ভেতরে দেখতে পাই খুনিটাকে। অর্জুনকে দেখেই গাড়ি নিয়ে টান দেয় ছেলেটা। অর্জুনও তার পিছে পিছেই যেতে শুরু করে। চলে আসে একটা জঙ্গলের মধ্যে। এখানে ছেলেটার গাড়িটা রাখা। তার ভেতরে অর্জুন দেখতে পায় একটা মেয়েটাকে বাঁধার অবস্থায়। তখন অর্জুন ওই মেয়েটার বাঁধন খুলতে গেলেই পেছন থেকে ছুরি ঢুকিয়ে দেয় ছেলেটা। ট্রেনিং এর সময় অর্জুন শুনেছিল যে যদি কখনো পেটের মধ্যে কেউ চাকু ঢুকিয়ে দেয় তবে সেটা যেন বের করতে না দেওয়া হয়, কারণ চাকুটা ঢোকানোর সময় যে পরিমাণ ক্ষতি হয় তার থেকে বেশি ক্ষতি হয় চাকুটা যখন বার করা হয়। তো অর্জুনও ঠিক সেটাই করে, কোনোভাবে চাকুটা বের করতে দেয় না ওকে। তারপর শুরু হয়ে যায় ওদের ফাইট। অর্জুনের পেটে চাকু ঢোকায় দুর্বল হয়ে যায় সে। তারপরে খুব ভালোভাবে ওদের মারামারিটা চলতে থাকে। দুজনের কেউই যেন কম নয়। ছেলেটা অনেক করে মারতে থাকে অর্জুনকে। তবে শেষমেশ অর্জুন তাকে ধরাশায়ী করে ফেলে এবং এসে আবারও সেই মেয়েটার বাঁধন খোলাতে নজর দেয়। ঠিক তখনই ছেলেটা এসে চাকুটা টান দিয়ে বের করে ফেলে। এতে রক্তক্ষরণ হয়ে অজ্ঞান হয়ে যায় অর্জুন। তখন ছেলেটা অর্জুনকে ডিক্কিতে ভরেই যেতে থাকে আরেকটা জায়গায়। কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে সেখানে। মেয়েটাকে মারার প্রস্তুতি নিতে থাকলেই জ্ঞান ফিরে পায় অর্জুন আর এক ঝটকায় মেরে দেয় ছেলেটাকে। তারপর ওর ফোনটা নিয়ে কন্ট্যাক্ট করে বাকি সবাইকে। তখন এসে হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্জুনকে। সার্জারি করার পরে বিপদের হাত থেকে বেঁচে যায় অর্জুন। কয়েকদিন কেটে যাওয়াতে এখন একটু সুস্থ অর্জুন। তারপরই সে জানতে পারে আগামীকালই নাকি সিটিকের গ্র্যান্ড টুগেদার। তো সেখানে যাওয়ার জন্য নাগেশ্বর রাওয়ের পারমিশন চায়। ওর সাথে যাবে দিবাকর আর বর্ষা। অরুণাচল প্রদেশ গিয়ে নাহারলগুন বাস স্টেশনে গিয়ে দাঁড়াতে বলেছিল ওকে। সেখান থেকে ওরা পিক করবে আর স্টেশনে ফোন আর মানিব্যাগটাও ফেলে যেতে হবে। তো বর্ষা আর দিবাকরের জন্য 500 মিটার দূরেই একটা গাড়ি থাকবে, সেটা দিয়েই দূরে থেকে ফলো করবে ওরা আমাকে। তখন নাগেশ্বর বলে ঠিক আছে, তবে তোমার সাথে আমার এক অফিসারও যাবে। এন্ট্রি নেয় মৃদুলা। সে এখানে আজই নতুন জয়েন করেছিল। এটা দেখে থ লেগে যায় অর্জুন আর ভাবে যে ওকে ফলো করার জন্যই প্রেমের নাটক করেছে মৃদুলা এতদিন। এতে অর্জুনের মন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেদিন রাতে ওরা 4 জন ট্রেনে উঠে যায়। কিছু দূর যাওয়ার পরে অর্জুন ওদেরকে আলাদা আলাদা অ্যাপার্টমেন্টে যেতে বলে আর কোথায় নামতে হবে সেটাও বলে দেয়। তখন বর্ষার দিবাকর চলে গেলেও যাচ্ছিল না মৃদুলা। সে অর্জুনের সাথে কথা বলতে চায়, কিন্তু অর্জুন একদমই কথা বলবে না ওর সাথে। তখন বর্ষা বলতে থাকে তুমি একবার আমার কথাটা শুনবে তো? তোমাকে আমি 4 বছর আগে থেকেই ভালোবাসি। একদিন যখন আমি আর আমার বোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন 2টা ছেলে আমাদের সাথে বেয়াদবি করে। তারপর পরে তুমি ওদেরকে উচিত শিক্ষা দিয়েছিলে। তোমাকে দেখে আমি পুলিশ হয়েছি। তারপর একদিন আমাদের একাডেমিতে একটা সেমিনার এসেছিলে তুমি। আর যখন তোমার প্রোফাইলটা আমি দেখি তখন জানতে পারি যে তুমি পুলিশ মেয়ে বিয়ে করবে না। এই জন্যই তোমাকে আমার অবস্থানটা বলিনি। প্লিজ আমাকে বিশ্বাস করো। এসব কিছু শুনে মেনে নেয় অর্জুন। দুজনে ভালোবাসায় শিখতে হতে থাকে। কিছুক্ষণ এভাবে কাটার পরেই স্টেশনটা চলে আসে। ওরা 4 জনই নেমে যায়। অর্জুনের মানিব্যাগ আর মোবাইলটা ডাস্টবিনে ফেলে যায় ওই বাস স্ট্যান্ডে। এরা একটু দূরে থেকেই ওকে ফলো করছিল। তারপর সেখানে 3টা গাড়ি চলে আসে। কোনটায় যে অর্জুনকে উঠানো হয়েছে এটা বোঝা যায় না। তারপরে ওদেরকে ফলো করতে থাকে। এক জায়গায় গিয়ে 3টা গাড়ি 3 দিকে চলে যায়। তখন এরাও বিভক্ত হয়ে ফলো করতে শুরু করে। কিন্তু আসলে 3টা গাড়ি কোনোটাতেই নেই অর্জুন। বাস স্ট্যান্ড থেকে ওকে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর পাশেই একটা গাড়ি রাখা ছিল, সেটাতেই করে আনা হয় অর্জুনকে। একটা শুনশান বাড়ির সামনে এনে রেখে চলে যায় অর্জুনকে। কিছুক্ষণ অর্জুন এখানে একাই দাঁড়িয়ে থাকে। তারপর একজন আসে, ওর নাম আলফা। সে জানায় নতুন লোক আনার সময় আমরা একটু বেশিই সতর্ক থাকি। তারপর অর্জুনকে ভিতরে নিয়ে আসে আর একটা সাদা কোট দেয়।
অন্যদিকে মৃদুলার ওই গাড়িগুলো যে 3টা জায়গায় গিয়েছিল সেগুলো মার্ক করে নেয়। এখান থেকে লোকাল পুলিশের সাহায্যও নেয় ওরা। তারপর একসাথে 3 জায়গাতেই সার্চ করতে চায়, কিন্তু এখানেই বাধে একটা বিপত্তি। ওই সব জায়গায় আগে থেকে অনেক গুন্ডাপান্ডা ছিল, তারা অ্যাটাক করে এদেরকে আর এক পর্যায়ে দিবাকরকে ধরে নিয়ে চলে যায়। অন্যদিকে সিটিকেতে এবছর 5 জন নতুন জয়েন করেছে, তাদের সবাইকে একই রকম পোশাক দেওয়া হয়েছিল। তারপর ওদের নিয়ে আসা হয় একটা বক্সিং রিংয়ে। এখানে 2টা মেম্বারের ফাইট চলছিল, কেউই যেন কারোর সাথে কম নয়। তারপরে একজন জিতে যায়, তখন অন্যজন গিয়ে ওর পায়ে কামড় ধরে। সাথে সাথেই সার্কিট নামের একজন গিয়ে মেরে দেয় হারা মেম্বারকে। এরপরই ওদের 5 জনকে পরিচয় করিয়ে দেওয়া হয় বাকি মেম্বারদের সাথে। এরা টোটাল 150 জন, আর সবাই একদম সাইকো। এদের 5 জনকে একটা করে দড়ি কাটতে বলা হয়, ওরাও ঠিক তেমনটাই করে। তারপর বক্তব্য দিতে শুরু করে আলফা। আমাদের মানুষ সাইকো বলে, খুনি বলে। ওরা আমাদেরকে বেঁধে রাখতে চায়, রুলসের মধ্যে রাখতে চায়, কিন্তু আমরা ফ্রি, আর এই জন্যই আমাদের এই উদ্যোগ। তারপরই সামনে থেকে সবাই সরে গেলে দেখা যায় ওই দড়িটা দিয়ে একজনের হাত পা বাঁধা। এই মেয়েটার নামই ধনিয়া, ওই যে সিনেমা শুরুতেই যাকে মরণোত্তর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। তারপরই একটা দড়ি ছিঁড়ে যায়, সাথে ধনিয়ার একটা হাতও। এভাবেই নির্মমভাবে মেরে ফেলা হয় ধনিয়াকে। এই কাহিনীটা ঘটার পরে 1 ঘন্টার ব্রেক দেওয়া হয়। এই সময় অর্জুন চলে আসে বেসমেন্টে, আর দেখতে পায় অনেক নিরীহ মানুষকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। সবাই আহাজারি করছিল বাঁচার জন্য, অপেক্ষা পুলিশ আসার। কখন পুলিশ আসবে তাদেরকে বাঁচিয়ে নিয়ে যাবে, এগুলো দেখে অর্জুন আর সহ্যই করতে পারে না। তারপর কন্ট্রোল রুম দেখে সেদিকেই যায়। এটা ওটা দেখতে থাকলে হঠাৎই সেখানে চলে আসে আলফা। তখন পাশেই গিয়ে পালায় অর্জুন। আলফা তার বসের সাথে কথা বলছিল। তারপর সে চলে গেলে অর্জুন কম্পিউটারটা খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। পরে ওয়াকিটকি থেকে এন্টিনাটা নেয়, তারপর একটা কার থেকে নেয় রেডিওর যন্ত্রাংশ। সেটা দিয়ে সিগন্যাল ক্রিয়েট করছিল অর্জুন। পার হয়ে যায় 1 ঘন্টা, তখন আবারও সবাই সমবেত হয়। এবার একটা লোককে বেঁধে রাখা হয়েছিল নিচের স্টেজটায়, আর একটা রিমোট নিয়ে আলফা সবাইকে সুযোগ দিচ্ছিল। সেটার বিভিন্ন বাটন টিপলে বের হবে টেবিল স। এভাবেই মারবে এই লোকটাকে। কয়েকজন ফেল করার পরে একজন টিপলে লোকটার হাত কেটে যায়। এবার অর্জুনের পালা। ঠিক তখনই ওপরের ফ্লোরে হয় ধামাকা। আসলে অর্জুন এটা প্ল্যান করে এসেছিল। সবাই যায় সেখানে আর দেখতে পায় যে গ্যাসে এমনটা হয়েছে, তবে এখানে কেমনে কি হয়েছে সবকিছুই বুঝে যায় আলফা। তারপরই সেখানে একটা পার্টির আয়োজন করা হয়। সবাই নাচানাচি করতে থাকলে নতুন মেয়েটা আসে অর্জুনের কাছে, আর ওর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায়। তখন অর্জুন বলে আমি কমিটেড। মেয়েটা বলে তো কি হয়েছে, তুমি কি আমার মতো এমন একটা বডিকে কাছে পেতে চাও না? অর্জুন জানায় তুমি তো যে কোনো ছেলেরই ড্রিম গার্ল, কিন্তু আমার লিগের বাহিরে। এই কথাটা শুনে সেখান থেকে হাসতে হাসতে চলে যায় মেয়েটা। তারপরই দেখা যায় আলফা সবাইকে একত্রিত করে। এই নতুন যে 5 জন এসেছে এদের মধ্যে কোনো একজন পুলিশ আছে। ওয়াকিটকি থেকে এন্টিনা, কার থেকে রেডিও চুরি করেছে সে, আর উপরে যে গ্যাসে ধামাকাটা হলো সেটাও সেই করেছে। তো কে পুলিশ এটা জানার উপায় একটাই, তোমরা 5 জন একটা ব্যাটেল রয়্যাল করবা। যে পুলিশ সে তো কাউকেই মারতে পারবে না, নিজেই মরবে। তোমাদের মধ্যে একজনই বেঁচে থাকবে, আর সেই হবে এবছরের নতুন মেম্বার, আর সবচেয়ে স্ট্রংও। এই কথাটা শুনে 5 জনই যায় সেই বক্সিং রিংয়ে। ওদেরকে বিভিন্ন হাতিয়ার সরবরাহ করা হয়, কিন্তু অর্জুন কোনো হাতিয়ারই নেয় না। শুরু হয়ে যায় ফাইট। এদিকে অর্জুন খালি হাতেই মার দিয়ে যাচ্ছিল, আর অন্যদিকে চাকু হাতে ওই মেয়েটা। ওদের দুজনকে দেখেই হয়তো বা সাইকোর সংজ্ঞা বানানো হয়েছিল। কিছুক্ষণের মধ্যে ওরা দুজনে মেরে ফেলে বাকি 3 জনকে। এবার ওদের দুজনের মধ্যে কেউ একজনই বেঁচে থাকবে। শুরু হয়ে যায় ফাইট। দুজনই কেউ কারো চাইতেই কম নয়, দেখে মনে হচ্ছে যেন বাঘের সিংহের লড়াই। কিন্তু শেষ পর্যন্ত মেয়েটাকে মেরে ফেলে অর্জুন আর জিতে যায়। অর্জুনকে দেখে এমনটা মনে হচ্ছিল যে সে পুলিশ কম আর গুন্ডা বেশি। তারপরই সেই স্টেজের পাশে ধরে আনা হয় দিবাকরকে, আর ওকে রিংয়ে পাঠানো হয়। তখন আলফা বলে যদি তুমি এই পুলিশটাকে মারতে পারো তবেই মানবো যে তুমি পুলিশ নও। শুরু হয়ে যায় আবারও ফাইট। দুজনেই মারামারি নাটক করছিল। ওদের মারামারিটা চলতে থাকলে হঠাৎ করে সার্কিট এসে চুরি হওয়া রেডিওর পার্টটা দেয় আলফাকে। এটা নতুন একটা মেম্বারের ঘর থেকেই পেয়েছে। আসলে সেখানে এটা অর্জুনই রেখেছিল, আর এখানে নতুনদের মধ্যে একজন মারা গেছে, তার ঘর থেকে এটা বেরিয়েছে। তারপরও দিবাকরকে মারতে বলে দেয় আলফা, কিন্তু অর্জুন জানে আগে তোর থেকে কিছু ইনফরমেশন বের করি, তারপর না হয় ওকে মারা যাবে। ওকে যখন ইচ্ছা তখনই মারা যাবে, সেটাতে কোনো প্রবলেম নেই। তখন অর্জুনকে 1 ঘন্টা সময় দেয় আলফা, আর ওর থেকে সর্বোচ্চ ইনফরমেশনটা নিয়ে আসতে বলে। সাথে সাথেই অর্জুন দিবাকরকে নিয়ে চলে আসে বেসমেন্টে। আমি চাই না যে এখানে থাকা একটা নিরীহ মানুষও মারা যাক, এর জন্য আমার তোমার সাহায্য প্রয়োজন। আমি যখনই ইশারা দিব তখনই এদের নিয়ে পালাবে তুমি। কিন্তু দিবাকর কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে এখানে থাকা 150 জন সাইকোকে কিভাবে অর্জুন একাই সামাল দিবে। তবে অর্জুন বলে যে এগুলো নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, ওটা আমি দেখে নেব।
এদিকে মৃদুলার বর্ষা আরো রিইনফোর্সমেন্ট নিয়ে বেরিয়ে পড়ে অর্জুনকে খোঁজার উদ্দেশ্যে। ওই 3 জায়গাতে তো নেই, তবে কোথায় গেছে অর্জুনকে নিয়ে? জঙ্গলের একটু ভেতরে যেতে ওরা একটা অডিও সিগন্যাল পায়, সেদিকেই যেতে থাকে ওরা। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে দেখতে পায় একটা ঈগলকে, তার সাথেই ছিল এই সিগন্যালটা। আসলে অর্জুনই ওকে পাঠিয়েছিল, আর এটা হচ্ছে অর্জুনেরই পালিত ঈগল। তারপর ঈগলটা ওদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে থাকে। এদিকে ফাইনাল পারফরমেন্সটা স্টার্ট হয়ে যায়। আলফা এসে বলতে শুরু করে, সমাজ আমাদেরকে বাউন্ডারির মধ্যে রাখে, আজকে সকল বাউন্ডারি ভেঙে ফেলবো আমরা। এটা বলেই এক খাঁচা থেকে 9 মাসের এক বাচ্চাকে বের করে। এই ছোট্ট নিষ্পাপ শিশুটিকেই হত্যা করবে ওরা। এই ব্যাপারটাতে সবাই কেঁপে ওঠে, এত ছোট্ট মাসুম একটা শিশুকে কেন মারবে? তারপর মধ্যবয়সী একটা লোক এগিয়ে আসে, বাচ্চাটাকে সেই মারতে চায়, আগাতে থাকে সেই বাচ্চাটার দিকে। এই ব্যাপারটা সবারই যেন চোখে পানি চলে আসে। ঠিক তখনই দেখা যায় ওই লোকটার দেহ থেকে মাথাটাই আলাদা হয়ে যায়। স্টেজে এন্ট্রি নেয় অর্জুন সরকার। এই ছোট্ট 9 মাসের শিশু বাচ্চাকে সে কোনোভাবেই মরতে দিতে পারে না। তারপর দিবাকরকে ডাক দিলে সবাইকে নিয়ে আগাতে থাকে এক্সিটের দিকে। সাইকোগুলো আসছিল ওদেরকে মারতে, আর অর্জুনের হাতে মরছিল। একদম সবাইকে কচুকাটা করছিল অর্জুন। ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন শাকসবজি কাটছে, আর এটা যেন রিয়েল লাইফে না, কোনো একটা গেমের মধ্যে। ওরা সবাই আগাতে থাকা, আর এদিকে কাটাকাটি চালিয়ে যাচ্ছিল অর্জুন। কেউ কেউ অর্জুনকেও একটু আধটু ঘায়েল করছিল, কিন্তু সে হার মানার পাত্র নয়। অর্জুন সরকারের তাণ্ডব চলছিল, সব ধরনের অস্ত্রেই পারদর্শী ছিল অর্জুন সরকার। অনেকক্ষণ কাটাকাটির পরে ওরা এক্সিটের কাছে এসে পৌঁছে যায়, কিন্তু ধরাশায়ী হয়ে পড়ে অর্জুন। দিবাকর কিছুতেই অর্জুনকে ফেলে যেতে চাইছিল না, কিন্তু কোনো উপায়ও তো নেই। নিরীহ মানুষদেরকে বাঁচাতে ওকে যেতেই হয়। তারপর পরে সেখানে আলফা চলে আসে আর একটা রামদা অর্জুনের গলায় বাঁধায়। কোপ দিতে যাবে, ঠিক তখনই হয় একটা ধামাকা। চলে এসেছে রিইনফোর্সমেন্ট। শর্টগান হাতে প্রবেশ করে হিট 2 এর কেডি ও অভিলাষ। সবাইকেই মারতে শুরু করে দেয়, কাউকেই ওরা ছাড় দিচ্ছিল না। সাথে এসেছিল মৃদুলার বর্ষা, ওরাও মারছিল। আর পুলিশ তো আসেই। এগুলোতে আবারও তার শক্তি ফিরে পায় অর্জুন সরকার। সবাই মিলে শুরু করে ভয়ানক এক তাণ্ডব লীলা। ওদের মধ্যে অ্যারেস্ট করার কোনো প্রবণতাই নেই, জাস্ট কিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা সবাইকেই মেরে ফেলে ওরা, শুধু বেঁচে থাকে আলফা। সার্ভার রুমে গিয়ে সবকিছু ভাঙচুর করে আলফা পালাতে যায়। ওর পিছে পিছেই আসছিল অর্জুনও। তখন বাহিরে গিয়ে মৃদুলাকে ধরে ফেলে আলফা আর মারার হুমকি দেয়, কিন্তু ওকে এক ঝাটকায় মেরে দেয় অর্জুন। তারপর সবাইকে বলে, এখানে কিন্তু আমরা কিছুই করিনি, যা করেছে সব ধনিয়া। এটাই জানবে মিডিয়া সহ পুরো দেশ। আসলে ওকে মারা হয়নি, সে নিজে নিজেই মরেছে। কারণ প্রথমে মরার কথা ছিল 8 নম্বর খাঁচায় থাকা এই ছোট্ট বাচ্চাটির। ওকে বাঁচাতেই ধানিয়া নিজের কেজের নাম্বার 3 মুছে দিয়ে 8 নাম্বার বানিয়েছিল। অন্যকে বাঁচাতে নিজের প্রাণ দিয়ে দিয়েছিল ধনিয়া। এটুকু বলেই অর্জুন গল্পটা শেষ করে। এই জেলে সে এসেছিল মূলত সিটিকের মেন স্যামুয়েল জোসেফকে মারার জন্য। আসলে অর্জুনকে যে একটু আগেই বাঁচালো সেই হচ্ছে স্যামুয়েল জোসেফ। সাথে সাথে অর্জুন মেরে দেয় স্যামুয়েলকে। এই খবরটা মিডিয়াতে চলে আসতে খুব একটা সময় লাগে না। জেলে থাকা আসামিকেও যদি পুলিশ এভাবে মারে, তবে দেশে আইন বলে তো কিছুই থাকলো না। এদেরকে প্রশ্রয় দিলে আরও হাজারো এমন অফিসার বের হবে, তো এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। দেখা যায় রাস্তায় একটা পুলিশ চেকপোস্ট। এক মাটি ভর্তি ট্রাককে ধরা হয়। গাড়ির কাগজপত্র তার স্যারকে দেখাতে বলে কনস্টেবলটা। স্যারের নাম ভীরাপ্পান। ওরা দুজনে যেতে যেতে বলতে থাকে, লাশ তো মাটির অনেক ভেতরে আসে, পুরো ট্রাক ভর্তি মাটি, এটা কোনোভাবেই পুলিশরা খুঁজে পাবে না। আর ওরা এগুলো জোরে জোরেই বলছিল, কারণ ভীরাপ্পান তো সাউথ নাম, তার মানে ওরা ধরেই নিয়েছিল যে ভীরাপ্পান হিন্দি জানবে না। ঠিক তখনই এন্ট্রি নেয় কাইথি খ্যাত কার্থি, আর হিন্দি বলে ওঠে, উনিই হলো ভীরাপ্পান। সাথে সাথে পুরো ট্রাকটাও খালি করতে বলে। আর এর মাধ্যমেই শেষে হয়ে যায় সিনেমাটি। তার মানে হিট 4 তো আসছে, আর সেটার অভিনেতা হবে হচ্ছে কার্থি। কাইথি সিনেমায় সে কি পরিমাণ তাণ্ডবলীলা চালিয়েছে সেটা তো আমরা সবাই দেখেছি। তো আমার মনে হচ্ছে হিট 4 হিট 3 এর থেকে অনেক বেশি ভালো হবে। হিট 4 এর জন্য যে কয় বছর অপেক্ষা করতে হবে তা কে জানে। সম্পূর্ণরূপে যদি এটার গল্প বুঝতে চাও, তবে হিট ইউনিভার্সের প্রথম 2টা সিনেমা দেখে আসো। আমি তোমাদের সুবিধার্থে ওই দুটোর এক্সপ্লেইন লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।